আসসালামু আলাইকুম সুধী দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ খাদেমুল বাশার, সহকারী অধ্যাপক। আমি আপনাদেরকে আজকে পাকস্থলীর ক্যান্সারের কিছু বিষয় নিয়ে কথা বলবো। আজকে আপনাদের সাথে আলাপ করব যে পাকস্থলী ক্যান্সারের চিকিৎসা বিষয়। পাকস্থলী ক্যান্সার যখন হয়, এর আগের পর্বগুলোতে আমরা বলেছি যে কিভাবে কি লক্ষণ নিয়ে আসে এবং কিভাবে আমরা তার পরীক্ষা নিরীক্ষা করি, এবং পরীক্ষা নিরীক্ষা করে আমরা আসলে যে এটা পাকস্থলী ক্যান্সার এটা কনফার্ম হই, এবং একই সাথে এর চিকিৎসার জন্য প্রয়োজন যে স্টেজিং করা, সেই স্টেজিংয়ের জন্য যে ধরনের পরীক্ষা করার দরকার সেই পরীক্ষাগুলো আমরা করে স্টেজ নির্ণয় করার পরে এরপরে আমরা যে চিকিৎসার প্ল্যানিং, যেটা এক এক রোগীর জন্য এক এক রকম হয়, এক এক স্টেজের জন্য এক এক রকম হয় প্ল্যানিং, তাহলে কোন রোগীর জন্য কোন ধরনের আমরা চিকিৎসা দিব এইগুলো আমরা নির্ধারণ করি বা প্ল্যান করতে পারি। সাধারণত দেখা যায় আমরা প্রথমেই দেখার চেষ্টা করি যে পাকস্থলীর ক্যান্সারটা অনেক দূরে ছড়িয়েছে কিনা। যদি অনেক দূরে ছড়িয়ে যায় বা যেটাকে আমরা বলি মেটাস্ট্যাটিক ডিজিজ বা মেটাস্ট্যাটিক ক্যান্সার, অর্থাৎ মেটাস্ট্যাসিস হয়ে গিয়েছে, শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে গিয়েছে, এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা সাধারণত এটাকে অপারেশন করতে চাই না। যদি অপারেশন করার প্রয়োজন পড়ে সেটা হলো তাকে আরেকটু সুবিধা দেওয়ার জন্য বা তার কষ্টগুলো লাঘব করার জন্য যদি কোনো প্রয়োজন হয় অপারেশন, সেখানে লাগতে পারে। কিন্তু সাধারণত একদম নির্মূল করার জন্য যে অপারেশন, সেই অপারেশন আমরা করতে পারি না, বা কিউরেটিভ অপারেশন আমরা যেটাকে বলি সেটা করতে পারি না। তাহলে আমাদের পাকস্থলীর দেয়ালের যে 4টা লেয়ার আছে, মিউকোজা, ভেতর থেকে বাহির পর্যন্ত যদি বাইরের দিকে আমরা বলি মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলার লেয়ার এবং সেরোসাল লেয়ার, তাহলে প্রথম 2টি লেয়ারে বা ভেতরের দিকে 2টি লেয়ারে যদি ক্যান্সার থেকে থাকে, যে মিউকোজাল লেয়ার এবং সাবমিউকোজাল লেয়ার, তাহলে এখানে যদি ক্যান্সার থেকে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে এটাকে আমরা শুরুতেই অপারেশন করতে চাই। শুরুতেই অপারেশন করি, এবং অপারেশনটা কেমন হয়? অপারেশনটা হয় সাধারণত পাকস্থলীর নিচের দিকে যদি হয় তাহলে নিচের অংশটুকু কেটে ফেলা হয়, আর যদি পাকস্থলীর উপরের দিকে উঠে যায় বা উপরের অংশে যদি হয় তাহলে সেক্ষেত্রে পুরো পাকস্থলীটাই কেটে ফেলতে হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু পাকস্থলী কাটলেই হয় না। ক্যান্সারের অপারেশনের জন্য যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এর সাথে যে লসিকা গ্রন্থিগুলো আছে, এই লসিকা গ্রন্থিগুলোকে ঠিক মতো কেটে নিয়ে আসতে হয়। এবং এই লসিকা গ্রন্থিগুলোর আমরা বলি যে অনেকগুলো স্টেশন আছে, অনেকগুলো জায়গা আছে পাকস্থলীর বিভিন্ন দিক দিয়ে ঘিরে থাকে। তাহলে এই স্টেশনগুলো, অনেকগুলো স্টেশন, আমরা বলি স্টেশন 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, 7, 8, 9, তারপর 11P, 12A, হ্যাঁ, এইগুলো স্টেশনগুলো আমাদের একদম কেটে নিয়ে চলে আসতে হয়। তাহলে এটাকে আমরা বলতে পারবো যেটা একটা কিউরেটিভ অপারেশন, বা রোগীটাকে সুস্থ করা যাবে বা রোগটাকে নির্মূল করা যাবে, এরকম আশা নিয়ে আমরা এই অপারেশন করে থাকি। আর যদি দেখা যায় যে তার হলো সাবমিউকোজাল লেয়ারে যদি হয়, তাহলে অর্থাৎ দ্বিতীয় লেয়ারে যদি হয়, তাহলে এই অপারেশনের পরে কিন্তু তাকে কেমোথেরাপি অবশ্যই দিতে হবে। আর T2 যদি হয়, অর্থাৎ T2 বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যদি এটার মাসল লেয়ার বা মাস্কুলার লেয়ার 3 নম্বর লেয়ার পর্যন্ত যদি ক্যান্সার চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে অপারেশনের আগেই আমাদের কেমোথেরাপি দিতে হয়, মাঝখানে অপারেশন, পরে আবার কেমোথেরাপি দিতে হয়। অথবা যাদের ক্ষেত্রে দেখা যায় যে মাংস পরীক্ষার সময় আমরা যে MSI বা MMR আমরা পরীক্ষা করেছি, এই পরীক্ষায় যদি দেখা যায় MSI অনেক হাই অথবা MMR যদি ডেফিশিয়েন্ট থাকে বা DMMR যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা ইমিউনোথেরাপি দিতে পারি। ইমিউনোথেরাপি অপারেশনের আগে, তারপরে অপারেশন, তারপরে আবার ইমিউনোথেরাপি, এবং দেখা গিয়েছে তাদের ক্ষেত্রে ইমিউনোথেরাপি অনেক বেশি ভালো কাজ করে কেমোথেরাপির চাইতে। তাহলে এই গেল হলো T2 এবং তার উপরে যদি থাকে। যাদেরকে অপারেশন করা সম্ভব না, অর্থাৎ যাদের দেখা গিয়েছে যে ছড়িয়ে গিয়েছে, ক্যান্সারটা অনেক দূরে ছড়িয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কখনো কখনো অপারেশন লাগে। কোন ক্ষেত্রে? যখন দেখা যাচ্ছে রোগী খেতে পারছে না, খাবারটা পাস হচ্ছে না, আমরা যেটাকে বলি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, তখন আমরা কি করি? একটা বাইপাস অপারেশন করে নিই। অথবা দেখা গেল স্টমাকের বা আমাদের পাকস্থলীর উপরের অংশে ক্যান্সার হয়েছে, সে খেতেই পারছে না, ঢোক গিলতে পারছে না, খাবারটা তার পাকস্থলী পর্যন্ত যেতেই পারছে না, কিন্তু এই ক্যান্সারটাকে অপারেশন করে নির্মূল করা সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে
আমরা স্টেন্টিং করতে পারি, অর্থাৎ গলাতে আমরা ওখানে একটা স্টেন্ট বসিয়ে দিতে পারি। স্টেন্ট বসিয়ে দিলে তাহলে সে আবার খাওয়া দাওয়া করতে পারবে। তাহলে এই ধরনের ছোট ছোট কিছু প্রসিডিওর আমরা সেক্ষেত্রে করে থাকি। একে আমরা বলি প্যালিয়েটিভ অপারেশন। প্যালিয়েটিভ অপারেশন অনেক সময় দেখা যায় যে রোগীর এমনভাবে ক্যান্সারটা পাকস্থলীটাকে ধরে ফেলেছে যে তাকে বাইপাস করারও জায়গা নেই। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা শুধুমাত্র ফিডিং জেজুনোস্টমি, অর্থাৎ তার পেটের ভিতরের নাড়ির সাথে বাহিরে একটা টিউব লাগিয়ে দিই। এই টিউব দিয়েই তার খাওয়ার কাজটা চলতে থাকে, অর্থাৎ যতদিন সে বেঁচে থাকবে ততদিন এই টিউব দিয়েই খেতে থাকবে এবং তিনি চলতে পারবেন, চলাফেরা করতে পারবেন, সবকিছুই করতে পারবেন এবং খাবারটা তার শরীরে কাজে লাগবে। তাহলে এই ধরনের অপারেশনগুলো করা যায়। আর যেটা করা যায়, যদি ছড়িয়ে গিয়ে থাকে মেটাস্ট্যাটিক কার্সিনোমা বা মেটাস্ট্যাটিক ক্যান্সার যদি হয়, তাহলে আরও কিছু আমাদের হাতে অপশন থাকে, যেগুলোকে আমরা বলে থাকি যে ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি। দেখা যায় যে যাদের ক্ষেত্রে HER2 পজিটিভ অথবা দেখা যায় NTRK পজিটিভ, এদের ক্ষেত্রে আমরা টার্গেটেড থেরাপি দিয়ে থাকি। আবার যাদের ক্ষেত্রে দেখা যায় PD-L1 পজিটিভ, হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা ইমিউনোথেরাপি দিলে অনেক সময় ভালো কাজ করে, রোগীর আয়ু কিছুটা বৃদ্ধি করা যায় এবং তাদের কষ্ট লাঘব করা সম্ভব হয়। তো মোটামুটি পাকস্থলী ক্যান্সারের চিকিৎসা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।